সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা এক্সপ্লেইন করব কানাগলি নামের একটা সাইকো থ্রিলার ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। টানটান উত্তেজনায় ভরা সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে শহরের কিছু সুন্দরী ও প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি মহিলার হত্যা রহস্যকে কেন্দ্র করে, যেখানে প্রতিবারই একটি কেচির ভাঙা অংশ দিয়ে হত্যা করা হতো ভিকটিমদের। তো চলুন প্রিয় দর্শক, পুলিশের সাথে সাথে আমরাও ঝাঁপিয়ে পড়ি এই কেসটি সলভ করতে। সিরিজটির মূল চরিত্রে ছিলেন সাব ইন্সপেক্টর মাহফুজ। তাকে দেয়া হয়েছে একটি দুর্ধর্ষ সিরিয়াল কিলিংয়ের কেস। খুন হয়েছেন হাল আমলের একজন বিখ্যাত নায়িকা সুস্মিতা এবং চলচ্চিত্র পরিচালক যারা। তাদেরকে কেউ গলা কেটে হত্যা করে ফেলে গেছে তাদের নিজেদেরই বাসাতে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, খুনগুলো করা হয়েছে একটা কেচির দুটি ভাঙা অংশ দিয়ে, আর লাশের পাশেই ফেলে রাখা হয়েছে মার্ডার ওয়েপন, অর্থাৎ কেচির ভাঙা অংশটা। এই একইভাবে ৯ মাস আগে খুন হয়েছিলেন মীনাক্ষী এবং তানিশা নামের দুইজন মডেল ও টিকটক সেলিব্রিটি। তাদেরকেও একইভাবে একটি কেচির দুটি ভাঙা অংশ দিয়ে হত্যা করা হয়েছিল। তার কয়েক মাস আগে খুন হয়েছিল একজন পতিতা। সেই পতিতাকেও একটি কেচির অর্ধেক অংশ দিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডগুলো নিয়ে মিডিয়া এবং সাধারণ মানুষেরা বিচারের দাবিতে সোচ্চার হয়ে পড়েছিল। মীনাক্ষী এবং তানিশা হত্যা মামলা ৯ মাস ধরে তদন্ত করার পরেও কোনো গতি করতে না পারায় পুলিশ কেসটা ক্লোজ করে দিয়েছিল। কিন্তু ৯ মাস পরে একইভাবে নায়িকা সুস্মিতা এবং পরিচালক যারা হত্যার শিকার হওয়ায় কেসটা নতুনভাবে এসআই মাহফুজের কাছে হ্যান্ডওভার করা হয়। এতে অবশ্য আগে থেকে কেসটি নিয়ে কাজ করা এসআই রজত সাহেব বেশ মনক্ষুণ্ণ হন। এএসআই রঞ্জুকে নিয়ে মাহফুজ তার তদন্ত শুরু করে। তারা জানতে পারে হত্যা করার আগে মেয়েগুলোকে কোনো ধর্ষণ করার চেষ্টা করা হয়নি, বরঞ্চ নিখুঁতভাবে কেচির ভাঙা টুকরো দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লাশের পাশেই ফেলে রাখা হয়েছে মার্ডার ওয়েপন, যেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আর পাওয়া গেছে পোড়া সিগারেটের একটি টুকরো। তবে পরিচালক যারার বাসায় অজ্ঞান অবস্থায় এক লোককে পাওয়া গেছে। লোকটিকে থানায় নিয়ে আসে মাহফুজ। লোকটির নাম মিলু, তবে সে এই হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। আসলে সে একজন থিয়েটার কর্মী, যার সিনেমা বানানোর খুব ইচ্ছা ছিল। তার এই অভিনয়ের নেশার জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এক পর্যায়ে বেপরোয়া হয়ে মিলু নিজের ফ্ল্যাট বিক্রি করে সিনেমা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করে। তার সিনেমার নায়িকা হিসাবে কাস্ট করেছিল সে নায়িকা সুস্মিতাকে। সিনেমার পরিচালক হিসাবে সে নিতে চেয়েছিল হাল আমলের জনপ্রিয় পরিচালক মুনতাহা জারাকে। তবে যারা বিদেশে থাকেন, রিসেন্টলি রিসার্চের কাজে দেশে এসেছেন তিনি। শুরুতে তিনি মিলুর সিনেমার কাজ হাতে নিতে চাননি, কিন্তু পরদিন সিনেমার স্ক্রিপ্ট পড়ে সে রাজি হয়ে যায় মিলুর সিনেমাটা ডিরেক্ট করার জন্য। ২ দিন পর নায়িকা সুস্মিতার কথা মতো মিলু সুস্মিতার বাসায় যায় তার সঙ্গে দেখা করতে। আর সেখানে গিয়ে সে আবিষ্কার করে সুস্মিতা মরে পড়ে আছে। ভয় পেয়ে এবং ঘটনাটি জানাতে সে দৌড়ে বের হয়ে যায় পরিচালক জারার বাসায়। সেখানে গিয়েও দেখে একই ঘটনা ঘটেছে। জারার গলা কাটা লাশ দেখে ভয় পেয়ে মিলু অজ্ঞান হয়ে যায়, আর সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। মূলত মিলুর কাহিনীটা ছিল একটা সাইকো কিলারের গল্প নিয়ে। সেই গল্পে সাইকো কিলার বাস্তবের মতোই হত্যা করত সুন্দরী মেয়েদের। এজন্যই পুলিশের সন্দেহ গিয়ে পড়েছিল মিলুর উপর। কিন্তু জারার মৃতদেহের পাশে রক্তের ভেতরে একজন লোকের জুতার ছাপ পাওয়া গেছে, যেটা মিলুর সঙ্গে মেলে না। তাই আপাতত মিলুকে ছেড়ে দেয় মাহফুজ। নায়িকা সুস্মিতার বাসায় সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করতে থাকে তারা। বিকালে গাড়িতে করে সুস্মিতা একবার বাড়িতে ঢুকেছিলেন। এরপর সন্ধ্যায় সুস্মিতা আবার হেঁটে বাড়িতে ঢোকে। তার কিছুক্ষণ পর মিলু বাড়িতে ঢোকে এবং সুস্মিতার লাশ দেখে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এখন প্রশ্ন হলো, সকালে যদি সুস্মিতা বাড়িতে ঢুকে থাকে, তাহলে সন্ধ্যায় আবার কে আসলো? এই বিষয়টা নিয়ে যখন পুলিশ ভাবছিল, তখন দৃশ্যপটে আবির্ভূত হয় আরশি নামের একজন লেখিকার, যিনি ক্রিমিনোলজি বিষয়ে পড়াশোনা করে এখন ক্রাইম উপন্যাস লেখার চেষ্টা করছেন। আরশি মাহফুজকে নতুন একটা তথ্য দেয়। সেটা হলো নায়িকা সুস্মিতার একজন যমজ বোন আছে সায়রা খান নামে। তাহলে কি সুস্মিতাকে মারতে সেই সন্ধ্যায় ঘরে ঢুকেছিল তারই যমজ বোন? এর মধ্যে পুলিশ দেখতে পায় মিলু ফোনে যোগাযোগ করছে সুস্মিতার যমজ বোন সায়রার সঙ্গে। তারা মিলুর লোকেশন ট্র্যাক করে দেখতে পারে সে দেখা করতে যাচ্ছে সায়রার সঙ্গে। মিলুর পিছু নিয়ে পুলিশ পৌঁছে যায় সায়রার বাসার সামনে। ফোর্স বাইরে রেখে ভেতরে যায় মাহফুজ। তবে মাহফুজের দেরি দেখে এসআই রজত অনেকটা জোর করেই ভেতরে ঢুকে যায়। আর ভেতরে ঢুকে সবাই দেখতে পায় মাহফুজ একটা ভাঙা কেচির অংশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে পড়ে আছে সায়রার গলা কাটা লাশ।
রজতের সঙ্গে কেস নিয়ে আগে থেকে একটা টানাপোড়েন চলছিল মাহফুজের, আর এই সুযোগটা সে হাতছাড়া করে না। মাহফুজকে অ্যারেস্ট করতে গেলে অবশ্য মাহফুজ সেখান থেকে পালিয়ে যায়। মাহফুজের পালিয়ে যাওয়ার ঘটনা মিডিয়া ব্যাপকভাবে প্রচার করতে থাকে। উপায়ন্তর না পেয়ে মাহফুজ চলে আসে তার সহকর্মী রঞ্জুর বাসায়। আসলে সেদিন ভেতরে ঢুকে সে দেখতে পেয়েছিল সায়রার লাশ, আর পাশে দাঁড়িয়ে আছে মিলু। কিন্তু মিলুকে ধরতে গেলে মিলু পাশে রাখা পাউডার মাহফুজের চোখে ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। চোখে কিছু দেখতে না পেয়ে সামনে থাকা কেচির টুকরোটাই আত্মরক্ষার জন্য হাত দিয়ে উঠিয়ে নিয়েছিল মাহফুজ, আর সেই অবস্থায় তাকে দেখে ভুল বুঝে গ্রেফতার করেছিল রজত। রঞ্জু বুঝতে পারে মাহফুজ আসলে অপরাধী নয়। রঞ্জুর বাসায় আশ্রয় নিয়ে মিলুকে খুঁজতে থাকে মাহফুজ। মিলু যেই থিয়েটারে কাজ করত সেই থিয়েটারে সামনে একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করত। তার কাছ থেকে মাহফুজ জানতে পারে মিলু সেই থিয়েটারের ভেতরেই লুকিয়েছে। তখন মাহফুজ মিলুকে ধরে রঞ্জুর বাসাতেই নিয়ে আসে। মিলু অবশ্য আগেরবারের মতো এবারও অস্বীকার করে সব। নায়িকা সুস্মিতাকে সিনেমার সাইনিং মানি হিসাবে ৫ লক্ষ টাকা দিয়েছিল সে। সুস্মিতার মৃত্যুর কারণে সে চেয়েছিল তার যমজ বোন সায়রাকে দিয়ে সিনেমার শুটিং করাবে। সেই লক্ষ্যেই সে সায়রার সঙ্গে যোগাযোগ করে, আর সায়রা তাকে বাসায় আসতে বললে সেখানে সে যায়। গিয়ে দেখে আগেরবারের মতোই এবারও সায়রাকে কেউ গলা কেটে মেরে রেখে গেছে। সেই মুহূর্তেই ঘরে ঢুকে পড়ে মাহফুজ, আর ভয়ে মিলু মাহফুজের মুখে পাউডার ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এবার মাহফুজ এত সহজে মিলুকে ছাড়ে না। জারার বাসায় সে মিলুর সিনেমার কাহিনী বা স্ক্রিপ্টটা খুঁজে পেয়েছে। সেই কাহিনীটাও কিন্তু একটা সাইকো কিলারের, যে খুঁজে খুঁজে সুন্দরী এবং প্রতিষ্ঠিত মেয়েদেরকে হত্যা করত। তার কাহিনীর সঙ্গে বাস্তব হত্যাকাণ্ডগুলো মিলে যাওয়ায় সন্দেহটা তার উপরই পড়ে। তবে মিলু জানায় এই স্ক্রিপ্টটা আসলে তার না। থিয়েটারে তার বান্টি নামের এক বন্ধু আছে, সেই বন্ধুর কাছ থেকে সিনেমার কাহিনীর এই স্ক্রিপ্টটা চুরি করে এনেছিল মিলু। মাহফুজ থিয়েটারে গিয়ে জানতে পারে বান্টি বেশিরভাগ সময় সদরঘাটে ঘুরে বেড়ায়। পরে অবশ্য ধাওয়া করে মাহফুজ বান্টিকে সদরঘাট থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ইতিমধ্যে মাহফুজকে ফলো করা শুরু করেছিল সেই ক্রাইম রাইটার আরশি। বান্টিকে গ্রেফতার করতে সেই মাহফুজকে হেল্প করে। আসলে আরশি চাইছিল এই কেসটায় পুলিশের সাথে থেকে কাজ করতে। তবে মাহফুজ বান্টিকে রঞ্জুর বাড়িতে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে। মাহফুজ এখন আইনের চোখে ফেরারি হলেও একটা ঘটনা তাদের সবাইকে নির্দোষ প্রমাণ করে দেয়। মাহফুজ, বান্টি, মিলু সবাই পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় ঘটে যায় আরেকটি হত্যাকাণ্ড। একইভাবে একটি কেচির ভাঙা অংশ দিয়ে মেয়েটির গলা কেটে ফেলা হয়েছে। তবে মাহফুজের মনে হতে থাকে খুনি এবার কিছুটা প্যাটার্ন পরিবর্তন করেছে। এতদিন সে ঘরের ভেতরে হত্যা করত, এবার সে আউটডোরে লাশ ফেলে গেছে। আবার এবারে মেয়েটিকে হত্যা করে তার মুখের ভেতরে একটা মেমোরি কার্ড ভরে দিয়ে গেছে খুনি। সেই মেমোরি কার্ড প্লে করলে শোনা যাচ্ছে একটা শীষের শব্দ, যেন হত্যাকাণ্ড ঘটিয়ে উল্লাস প্রকাশ করছে হত্যাকারী। মাহফুজের মনে হতে থাকে খুন করতে এসে খুনি এখন নিজেকে অজেয় ভাবা শুরু করেছে। সে হয়তো এবার পুলিশকে চ্যালেঞ্জ জানাতে চায়। শেষ যাকে সে হত্যা করেছে সে ছিল একজন টিকটক সেলিব্রিটি। পরিস্থিতির কারণে লুকিয়ে থাকায় সায়রা হত্যাকাণ্ড নিয়ে খুব একটা তদন্ত করতে পারেনি মাহফুজ। এবার সে সায়রার বাসায় সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করতে থাকে এবং অবাক হয়ে সে দেখতে পায় সায়রা খুনের কিছু সময় আগেও অবিকল সায়রার মতো দেখতে কেউ একজন তার বাসায় ঢুকেছিল। সবকিছু যেন তালগোল পাকিয়ে যেতে থাকে মাহফুজের, কারণ সুস্মিতা আর সায়রার তো আর কোনো যমজ বোন নেই। তাহলে এই মেয়েটিকে মাহফুজ আবার সেই 1 বছর আগের হত্যাকাণ্ডের দিকে নজর দেয়। সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি মীনাক্ষীর বাড়ির সিসি ক্যামেরায় খুনের রাতে এক মহিলাকে দেখা গিয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, খোঁজ নিয়ে জানা গিয়েছিল এই চেহারার মহিলা গাজীপুরে তার ছেলের হাতে 15 বছর আগে খুন হয়েছিলেন। ঘটনার বিস্তারিত জানতে পুলিশের একটি টিম গাজীপুরে যায়। তারা জানতে পারে আসলেই সেই মহিলা সেই সময় তার 10 বছর বয়সী ছেলের হাতে খুন হয়েছেন। তার 3 দিন আগে মহিলার স্বামী রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিলেন। মহিলার ছেলের নাম ছিল বেঞ্জামিন। ছেলেটি তার মাকে হত্যা করেই পালিয়ে গিয়েছিল গ্রাম থেকে। 15 বছর ধরে তার কোনো খোঁজ পায়নি গ্রামবাসী। আরশি সন্দেহ করতে থাকে খুনি মৃত সেই মহিলার প্রস্থেটিক মুখোশ বানিয়ে সেই মুখোশ পরে হয়তো হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। আজকাল উন্নত বিশ্বে প্রস্থেটিক মেকআপের মাধ্যমে ফেস মাস্ক বানিয়ে বিভিন্ন মানুষের চেহারা বদলে ফেলা সম্ভব। এই প্রযুক্তি সাধারণত সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আরশি খোঁজ নিয়ে জানতে পারে বাংলাদেশে সিনেমাতে প্রস্থেটিক মেকআপ ব্যবহার খুব কমই হয়ে থাকে। তবে কখনো লাগলে বিদেশ থেকে 2-3 জন ব্যক্তি
এসব মেকআপ সাপ্লাই দিয়ে থাকে। পুলিশের পক্ষ থেকে সেই সব লোকদেরকে মেইল করে খুন হওয়া মহিলাদের ছবি পাঠানো হয়। এদিকে মাহফুজ লাশের মুখের ভেতরে পাওয়া সেই মেমোরি কার্ডটা রিকভার করে দেখতে পায় মেমোরি কার্ডের ভেতরে আগে থেকেই একটা ছবি তোলা হয়েছিল, যেই ছবিটা পরে ডিলিট করে দেওয়া হয়েছে। সম্ভবত মেমোরি কার্ডটা যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানদারের ছবি সেটা। এরই মধ্যে হঠাৎ মাহফুজ জানতে পারে পুলিশের একটি পেট্রোল টিম আরশিকে তার এক বান্ধবীর লাশ সরানোর সময় হাতে নাতে গ্রেফতার করেছে। মাহফুজ দ্রুত সেই স্থানে চলে গিয়ে দেখতে পারে আরশির বান্ধবীটিকেও একইভাবে কেউ কেচির ভাঙা অংশ দিয়ে মেরে ফেলেছে। তবে অন্যান্য লাশের শুধুমাত্র গলা কাটলেও এই লাশের মুখমণ্ডল ক্ষত বিক্ষত করা হয়েছে। আর লাশটাকে বস্তায় ভরে বাড়ির বাইরে নিয়ে আসার সময় পুলিশ আরশিকে গ্রেফতার করে। সবাই ধরে নেয় আরশি সেই সিরিয়াল কিলার। আরশিকে যখন পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে মাহফুজের কাছে একটা ফোন আসে এবং ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছিল কেউ একজন শীষ বাজাচ্ছে তার উদ্দেশ্যে। মাহফুজ বুঝে যায় এটা আসল খুনির একটা চাল, সেই মূলত আরশিকে ফাঁসিয়ে দিয়েছে। এর মধ্যে সেই মেমোরি কার্ডে থাকা ছবির লোকটাকে খুঁজে পায় পুলিশ। লোকটা খিলগাঁওয়ের একটি মোবাইলের দোকানের বিক্রেতা, কিন্তু সেই দোকানে কোনো সিসি ক্যামেরা না থাকায় মেমোরি কার্ডটি কে কিনেছিল সেটি ব্যবহার করা সম্ভব হয় না। এদিকে প্রাইভেট নাম্বার থেকে সিরিয়াল কিলার এবার সরাসরি ফোন করে মাহফুজকে সে জানায় তার আসল টার্গেট ছিল আরশি, কিন্তু সেদিন আরশির বাড়িতে ঘুরতে এসেছিল তার বান্ধবী, তাই আরশি মনে করে ভুল করে সে আরশির বান্ধবীকে হত্যা করেছে। সেই রাগেই আরশির বান্ধবীর মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছে সে। তবে এবার সে মাহফুজকে চ্যালেঞ্জ জানায় আরশিকে সে হত্যা করেই ছাড়বে। কখনো পুরুষ কণ্ঠে কখনো নারী কণ্ঠে কথা বলে সে মাহফুজকে কনফিউজড করে দেয়। মাহফুজ নিশ্চিত হতে পারে না হত্যাকারী কি পুরুষ নাকি মহিলা। আসলে আরশি সেদিন তার রুমে বান্ধবীকে মৃত অবস্থায় দেখে ভয় পেয়ে গিয়েছিল। পুলিশি ঝামেলা থেকে বাঁচার জন্য লাশটাকে সে বাসার বাইরে বের করতে গিয়ে ধরা পড়ে যায়। সব বুঝেও মাহফুজ আরশিকে জেল থেকে ছাড়ে না, যেহেতু কিলার এই প্রথমবারের মতো তার টার্গেট মিস করেছে। তাই মাহফুজের ধারণা সে আবার আসবে আরশিকে হত্যা করতে। আরশিকে মারতে না পারাটা তার ইগোতে লেগেছে। এ কারণেই আরশির বান্ধবীর মুখ তার স্বভাব বিরুদ্ধভাবে ক্ষতবিক্ষত করেছে সে। এ কারণে আরশিকে তারা পুলিশ হেফাজতে জেলে রেখে দেয়। 7 দিন কেটে যায়। সিরিয়াল কিলার সহ্য করতে না পেরে মাহফুজকে কল দিয়ে বসে। সে মাহফুজকে অফার দেয় ফেস টু ফেস মোকাবেলার। মাহফুজ তার বলে দেওয়া লোকেশনে একা আরশিকে নিয়ে আসবে, সেখানে তারা মুখোমুখি হবে। মুখোমুখি মোকাবেলায় সে জিতলে আরশিকে সে নিয়ে যাবে, আর মাহফুজ জিতলে সিরিয়াল কিলার ধরা দেবে। অদল বদলের এই খেলায় মাহফুজ রাজি হয়। আরশিকে থানা থেকে নিতে গেলে সে দেখে ইতিমধ্যে আরশিকে তার বড় ভাই জামিন করিয়ে থানা থেকে নিয়ে গেছে। অতঃপর সে একাই রওনা করে কিলারের পাঠানো ঠিকানার উদ্দেশ্যে। মাহফুজের লোকেশন দেখে পুলিশের একটি টিম তার পিছু নেয়। কিলারের দেয়া ঠিকানায় মাহফুজ পৌঁছে গিয়ে দেখে সেটা একটা পরিত্যক্ত কনস্ট্রাকশন এরিয়া। সেখানেই হঠাৎ উদয় হয় খুনি, কিন্তু মাহফুজ খুনির চেহারা দেখে বেশ অবাক হয়ে যায়। এ তো ক্রাইম থ্রিলারের লেখক আরশি। আরশিকে দেখে মাহফুজ কনফিউজড হয়ে যায়, আর সেই সুযোগে আরশি পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে মাহফুজকে। তবে মাহফুজ খুনির কণ্ঠ শুনে বুঝতে পারে আসলে সে আরশি নয়, সে বরঞ্চ একটি ছেলে। আরশির প্রস্থেটিক মুখোশ পরে সে এসেছে মাহফুজকে হত্যা করতে। মাহফুজ আহত অবস্থায় তার সঙ্গে পেরে ওঠে না, তাকে আহত অবস্থায় রেখে পালিয়ে যায় আরশির ছদ্মবেশধারী সিরিয়াল কিলার। মাহফুজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেসটা ডিবিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে পুলিশ। তবে মাহফুজ আরেকটা কাজ করেছিল সেদিন একা যাওয়ার সময়। সে কনস্ট্রাকশন সাইটে কিলার আসার আগে একটা অ্যাকশন ক্যামেরা সেট করে রেখেছিল। সেই ক্যামেরায় ফুটেজ আনতে সে আবার সেই সাইটে যায়। অন্যদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে বিদেশি প্রস্থেটিক মেকআপ ডিজাইনার যারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করেছিল পুলিশ। তাদের মধ্যে জোসেফ নামের একজন প্রস্থেটিক মেকআপ ডিজাইনার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কয়েক বছর আগে তার মেয়ের ক্যান্সার ধরা পড়েছিল। তার বোন ম্যারো ট্রান্সফারের জন্য ডোনার খুঁজছিলেন তিনি। সে সময় বেঞ্জামিন নামের একজন অনাথ যুবক তার মেয়েকে বোন ম্যারো ডোনেট করেছিল। সেই ছেলেটি বিনিময়ে তখন কিছুই নেয়নি। 2 বছর আগে বেঞ্জামিন তার সঙ্গে যোগাযোগ করে এবং বলে সে তার মাকে অনেক মিস করছে। তাই জোসেফ তাকে বেঞ্জামিনের মায়ের মতো হুবহু একটা মুখোশ বানিয়ে দিয়েছিল। 1 বছর আগে বেঞ্জামিন তাকে সুস্মিতা আর জারার ছবি পাঠিয়ে সে সিনেমার প্রোডাকশন টিমে কাজ পেয়েছে এই কথা বলে। সিনেমার কাজে এই দুটি চেহারার মুখোশ লাগবে তার, সেটাও সে জানায়। জোসেফ নিজের কাজের ফাঁকে ফাঁকে 9 মাস ধরে বেঞ্জামিনকে সেই দুটি মুখোশ বানিয়ে দিয়েছিল। এছাড়াও কয়েক মাস আগে বেঞ্জামিন তাকে আরশি এর একটা ছবি পাঠিয়ে মুখোশ বানিয়ে নিয়েছিল। বিদেশে থাকায় জোসেফ এই সিরিয়াল কিলিং এর ব্যাপারে কিছুই জানতেন না, কিন্তু এখন পুলিশের মেইল পেয়ে সে বুঝতে পারে বেঞ্জামিনই আসলে ভিকটিমের মুখোশগুলো পরে হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।
জোসেফ বেঞ্জামিনের চেহারার বর্ণনা করলে স্কেচ আর্টিস্টই সেটা এঁকে ফেলে। অন্যদিকে অ্যাকশন ক্যামেরার ফুটেজও বের করে ফেলে মাহফুজ এবং সে বুঝে ফেলে যে আসল খুনি কে। এই সিরিয়াল কিলার আর কেউ নয়, সেই থিয়েটারের সামনে দাঁড়িয়ে প্রতিদিন চানাচুর বিক্রি করা যুবকটাই হলো বেঞ্জামিন। বেঞ্জামিন ছোটবেলায় তার বাবা মায়ের সঙ্গে থাকতো গাজীপুরে। সেখানে তার বাবার একটা সেলুন ছিল। বেঞ্জামিন ছোটবেলা থেকেই বিরল এক রোগে ভুগছিল। রোগটির নাম অ্যাক্রোমাটোপসিয়া। এই রোগে যারা ভোগে তাদের মস্তিষ্ক কোনো রং প্রসেস করতে পারে না, অর্থাৎ তারা চোখ দিয়ে কোনো রং দেখতে পারে না। পুরো পৃথিবীটাই বেঞ্জামিনের কাছে ছিল সাদা কালো। সে পৃথিবীর ফুল ফল আকাশ প্রকৃতির কোনো রং রূপই বুঝতে পারত না। রং না দেখতে পেয়ে মাঝে মাঝে দুই পায়ে দুই রঙের জুতা পরে সে স্কুলে যেত, যেটা নিয়ে সবাই হাসাহাসি শুরু করত। নিষ্ঠুর সেই পৃথিবীতে বেঞ্জামিনের একমাত্র আশ্রয়স্থল ছিল তার বাবা। সবাই হাসি তামাশা করলেও তার বাবাই তাকে আগলে রাখত। বেঞ্জামিনের মা ছিলেন বেশ সুন্দরী, আর বেঞ্জামিনের বাবার চেয়ে অনেকটাই কম বয়সী। একদিন বেঞ্জামিনের মা পরকীয়ারত অবস্থায় ধরা পড়ে তার বাবার কাছে। তখন স্বামীর চেহারা এবং নাপিতের পেশা নিয়ে আজেবাজে কথা বলে বাবার বাড়িতে চলে যায় বেঞ্জামিনের মা। এই অপমান সহ্য করতে না পেরে পরদিন সেলুনে চুল কাটার কেচির ভাঙা অংশ দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে বেঞ্জামিনের বাবা। বাবার মৃত্যুতে বেঞ্জামিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার সাদাকালো জীবনে সকল সৌন্দর্যের প্রতি জন্মায় এক ভয়ঙ্কর ঘৃণা। সেই ঘৃণা থেকেই বাবা মারা যাবার 3 দিন পর সে নিজের মাকে কেচি দিয়ে গলা কেটে হত্যা করে। তার বাবা মারা যাবার প্রতিশোধ নেয় এবং গাজীপুর থেকে পালিয়ে যায়। এরপর সে বেঞ্জামিন আশ্রয় নিয়েছিল অন্য একটি জেলার একটি মিশনে। সেখানকার চার্চের ফাদার তাকে অনেক আদর করত, কিন্তু সেই ফাদার সবাইকে সৃষ্টিকর্তার সৃষ্টি সকল সুন্দরকে শ্রদ্ধা করতে বলতো। এর ফলে বেঞ্জামিনের সেই ফাদারের প্রতি ক্রোধ জন্মায় এবং তার ইনহেলার লুকিয়ে ফেলে কৌশলে তাকে হত্যা করে সে। এরপরেই সে শুরু করে পৃথিবীর সকল সৌন্দর্যকে নষ্ট করে ফেলার মিশন। লটারি করে সে নিজের পেশা এবং শহর নির্বাচন করে। সেই অনুযায়ী চানাচুরওয়ালার ছদ্মবেশ নিয়ে ঢাকা শহরে চলে আসে সে। প্রাথমিকভাবে সে একটা মিশনে আশ্রয় নিয়েছিল। সেখান থেকেই জোসেফের মেয়েকে বোন ম্যারো ডোনেট করে সে। এরপর সে নিজের একটা বাসা ভাড়া নেয়। থিয়েটারের সামনে ঝালমুড়ি বিক্রি করে সে খোঁজ নিত এলাকার সুন্দরী নারী অভিনেত্রী বা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিদের ব্যাপারে। সে একটা চায়ের দোকান থেকে জানতে পেরেছিল এই শহরের সবচেয়ে সুন্দরী পতিতা চামেলির কথা। এরপর চামেলির কাছে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার বদলে কেচির একটা ভাঙা অংশ দিয়ে গলা কেটে হত্যা করে তাকে। তার সেলুনে কাজ করা বাবাও যেমন কেচির অর্ধেক অংশ নিয়ে আত্মহত্যা করেছিলেন, তেমনি বেঞ্জামিন সিদ্ধান্ত নিয়েছিল অন্য সুন্দরী মেয়েদেরকেও এভাবেই মরতে হবে। তবে পতিতাদের মারা যতটা সহজ, সেলিব্রিটিদের মারা তার চেয়ে অনেক কঠিন। তখন সে শরণাপন্ন হয় প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট জোসেফের মেয়েকে বোন ম্যারো ডোনেট করায় বেঞ্জামিনের প্রতি তার একটা সফট কর্নার ছিল। বেঞ্জামিন যখন তাকে বলে তার মাকে সে অনেক মিস করছে, তখন বিদেশ থেকে জোসেফ বেঞ্জামিনের মায়ের আদলে বানানো একটা মুখোশ তাকে পাঠিয়ে দেয়। আর সেই মুখোশ পরেই বেঞ্জামিন হত্যা করে মীনাক্ষী আর তানিশাকে। এজন্যই সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বেঞ্জামিনের মৃত মায়ের চেহারা। এরপর থিয়েটারের সামনে ঝালমুড়ি বিক্রি করতে করতে বেঞ্জামিন জানতে পারে এই সময়ের সবচেয়ে সুন্দরী নায়িকা হিসাবে ট্রেন্ডে আছে নায়িকা সুস্মিতা, আর সুন্দরী পরিচালক হিসাবে সুপরিচিত হচ্ছেন ডিরেক্টর জারা। সুস্মিতা এবং জারার ছবি পাঠিয়ে তাদের মুখোশ বানিয়ে নেয় বেঞ্জামিন জোসেফের সাহায্যে। তবে এই মুখোশ বানাতে জোসেফ প্রায় 9 মাস সময় নেয়। এই সময়ে সে তার মনোবাসনা পূর্ণ করতে পারেনি। মুখোশ হাতে পাবার পর জারার বাসায় জারার মুখোশ পরে ঢোকে সে। জারা তখন তার একই চেহারার আরেকজনকে দেখে খুবই আঁতকে ওঠে। বিষয়টি বেঞ্জামিনকে খুবই রোমাঞ্চিত করে ফেলে। এতদিন ধরে সে মুখোশ পরে হত্যা করেছিল নিজের পরিচয় লুকাবার জন্য। আজ সে জারার চোখে যে ভয় দেখেছে সেটা দেখে অন্যরকম এক চরম পুলক লাভ করে। একইভাবে সুস্মিতার মুখোশ পরে সে সুস্মিতার বাসায় যায়, কিন্তু সুস্মিতা তাকে দেখে বিন্দুমাত্র অবাক হয় না। বেঞ্জামিন সুস্মিতাকে খুন তো করে, কিন্তু তার অবাক না হওয়া সে মেনে নিতে পারছিল না। কিছুদিন পর চানাচুর বিক্রি করতে করতে মিলুর কাছ থেকে সে জানতে পারে সুস্মিতার যমজ বোনের কথা। তখন সে তার প্রশ্নের উত্তর পায়। ফলে সে সুস্মিতার মুখোশ পরে সায়রার বাসায় যায় এবং সায়রাকে হত্যা করে। মারা যাবার আগে সায়রার চোখে সে সেই আতঙ্ক দেখতে পায় যেটা তাকে আনন্দ দিয়েছিল। এরপর একদিন রাস্তায় এক মেয়েকে সে দেখে একটা ছেলেকে থাপ্পড় দিচ্ছে এবং বলছে, সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? এই ঘটনা তাকে খেপিয়ে তোলে। সেই সময় সেই মেয়েটিকে হত্যা করে সে রাস্তায় ফেলে দিয়েছিল। নিজেকে ততদিনে সে অজেয় ভাবা শুরু করে। পুলিশকে খোঁচা দেওয়ার জন্য নিজের শীষ বাজানোর শব্দ রেকর্ড করে মেমোরি কার্ডে ভরে দেয় ভিকটিমের মুখের ভেতরে, অনেকটা বিজয়ের ধ্বনির মতো আর কি। এরপর যখন পুলিশের সাথে মিলে আরশি কাজ করা শুরু করে তার সমস্যা সৃষ্টি করছিল, তখন সে আরশির মুখোশ বানিয়ে নেয় জোসেফকে দিয়ে।
অতঃপর আরশির মুখোশ পরে তার বাড়িতে গেলে ভুলবশত আরশির বদলে তার বান্ধবীকে হত্যা করে বসে। এই ভুলটা তার ইগোকে হার্ট করে ভয়ঙ্করভাবে। সেই মেয়েটির মুখ ক্ষতবিক্ষত তো সে করেই আরশিকে হত্যা করার কোনো সুযোগ খুঁজতে থাকে দিনের পর দিন। কিন্তু আরশিকে মাহফুজ জেল হাজতে রাখায় তার হাতের মুঠোয় নেবার কোনো সুযোগ পাচ্ছিল না বেঞ্জামিন। তাই ডেসপারেট হয়ে মাহফুজকে ফোন করে চ্যালেঞ্জ জানিয়েছিল সে। তার প্ল্যান ছিল মাহফুজ আরশিকে নিয়ে কনস্ট্রাকশন সাইটে আসলে সেও আরশির মুখোশ পরে এসে তাদেরকে কনফিউজড করে দেবে, আর সেই সুযোগে দুজনকেই হত্যা করবে। যাই হোক, এত কিছুর পরেও জোসেফের সাক্ষী এবং মাহফুজের ক্যামেরা লুকিয়ে রাখার বুদ্ধিমত্তায় ধরা পড়ে গেল বেঞ্জামিন। তাকে জেল হাজতে রেখে যেন হাফ ছেড়ে বাঁচল মাহফুজ। কিন্তু তার এই সুখানুভূতি বেশিক্ষণ স্থায়ী হয় না। খবর আসে জেলের ভেতর বসেই বেঞ্জামিন ছোট্ট একটা কেচি দিয়ে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। ঘটনার আকস্মিকতায় বোকা বনে যায় সবাই। বেঞ্জামিনকে যখন থানায় ঢুকানো হয়েছিল তখন তার কাছে কিছুই ছিল না। তার মানে বডি চেকআপের পর কেউ গোপনে জেলখানায় কঠোর নিরাপত্তার মাঝেও বেঞ্জামিনের কাছে কেচিটি পৌঁছে দিয়েছিল। তবে এত কিছু ভাবার সুযোগ পায় না মাহফুজ। পুলিশ কাস্টাডিতে বেঞ্জামিনের মৃত্যু হবার কারণে মাহফুজকে সাসপেন্ড করা হয়। মাহফুজ বুঝতে পারে শুরু থেকেই তার একটা ভুল হয়ে গেছে। সে ধরে নিয়েছিল সাইকো কিলার একজনই, কিন্তু সে এখন বুঝতে পারে এত বড় ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো এক মাস্টার মাইন্ড আছে যে বেঞ্জামিনকে হত্যাকাণ্ডগুলো ঘটাতে সাহায্য করছিল এবং এখন জেলের ভেতরে বেঞ্জামিনকে আত্মহত্যা করার জন্য কেচি সাপ্লাই দিয়েছিল। এই মুহূর্তে আমরা এক বৃদ্ধ লোককে দেখতে পাই যে থানার ভেতরে চা দেওয়ার কাজ করত। লোকটি কৌশলে বেঞ্জামিন যে কেচি দিয়ে আত্মহত্যা করেছিল সেই কেচিটা পুলিশ হেফাজত থেকে সরিয়ে নেয়। ফলে ক্লুলেস হয়ে পড়ে তারা। কেচির ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার সুযোগও আর থাকে না তাদের হাতে। সেই বৃদ্ধ লোকটি ছোট্ট কেচিটাকে বেঞ্জামিনের কবরের পাশে মাটিতে পুঁতে শোক প্রকাশ করতে থাকে। সিমেট্রিতে ক্রন্দনরত সেই লোকটির চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। সেই মুহূর্তে তার সামনে আর এক রহস্যময় লোক আসে এবং তারা দুজন মিলে উল্লাস করতে থাকে। এরকম একটা অবস্থায় শেষ হয় কানাগুলি ওয়েব সিরিজের প্রথম সিজন। বোঝাই যাচ্ছে সিজন 2 এর জন্য নতুন রহস্য রেখেই শেষ করা হয়েছে এই ওয়েব সিরিজটি। বেঞ্জামিনের পেছনে যে এক মাস্টারমাইন্ড ছিল সেটা তো এখন পরিষ্কার, কিন্তু তার উদ্দেশ্য কি এবং কেনই বা সে বেঞ্জামিনকে দিয়ে নানান কৌশলে সুন্দরী নারীদের হত্যা করাতো সেটা অজানাই থেকে যায়। ওভারঅল বলতে গেলে কানাগুলি ওয়েব সিরিজটির কাহিনী ছিল দুর্দান্ত, যদিও মেকিংয়ে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা চোখে পড়েছে। কাহিনীর ট্রানজিশনগুলো আরও ভালোভাবে করা যেত, তাহলে টুইস্টগুলো আরও জমে যেত। ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। আশা করি সিরিজটি দেখতে ভালোই লাগবে আপনাদের। আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের আর4 রিভিউ বাংলা ফেসবুক পেজেও আপলোড করা শুরু করেছি। আপনারা যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান তারা চাইলে আমাদের আর4 রিভিউ বাংলা পেজটি ফলো করে আসতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।